আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আন্তর্জাতিক পরিক্রমা। শুরুতেই থাকছে শিরোনাম। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে বিশ্বে উত্তেজনা। ফ্রান্স ও ব্রিটেন যখন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন বিষয়টিকে পাত্তাই দিচ্ছে না যুক্তরাষ্ট্র। সৌদি আরব কি এবার দাঁড়াবে ট্রাম্পের বিরুদ্ধে? ট্রাম্পের অস্বাভাবিক শুল্কে বিপদে মোদি। যুক্তরাষ্ট্রের চাপ সামলাতে রাশিয়া চীন কেন্দ্রিক নতুন কূটনৈতিক পথে ভারত। মিয়ানমারের আসন্ন নির্বাচন আসলেই গণতন্ত্র নাকি জেনারেলদের নাটক? সামরিক শাসক মিং অং লাই কি এবার বেসামরিক প্রেসিডেন্ট হবেন? রাশিয়ার অগ্রযাত্রা থামানো যাচ্ছে না। নিপ্রোপেট্রোভস্কে ভয়াবহ পরিস্থিতি। ইউক্রেন স্বীকার করল রুশ সেনাদের প্রবেশ। গ্রাম দখলের লড়াইয়ে নতুন উত্তেজনা। এবং অস্ট্রেলিয়ায় বড় কূটনৈতিক ঝড়। ইহুদি বিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো এরকম কঠোর পদক্ষেপ নিল ক্যানবেরা সরকার। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। ফিলিস্তিন ইস্যুতে এখন চলছে উত্তেজনা আর নাটকীয়তার খেলা। ফ্রান্স আর ব্রিটেন ঘোষণা দিয়েছে, যদি যুদ্ধবিরতি না হয় তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। কিন্তু ট্রাম্প এইসব বিষয় নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আরব দেশগুলো নীরব। প্রশ্ন হলো, সৌদি আরব কি এবার সাহস দেখাবে, নাকি ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন আবারও মাটিতে মিশে যাবে? গত কয়েক মাস ধরে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গন সরগরম। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো স্পষ্ট করে জানিয়েছেন, তার দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত। ব্রিটেনও একই পরিকল্পনার ঘোষণা দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়গুলোকে একেবারেই পাত্তা দিচ্ছেন না। জার্মানিও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে, কিন্তু ট্রাম্প সেদিকেও কর্ণপাত করেননি। বরং ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধনায়ক হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলাস্কা সফরে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে তার বিরোধ আরও স্পষ্ট করেছেন। ফলে ইউরোপীয় দেশগুলো যতই কূটনৈতিক সৌজন্যে বিরোধ আড়াল করার চেষ্টা করুক না কেন, ইসরায়েল ফিলিস্তিন ইস্যু আবারও সামনে চলে এসেছে। আগামী ৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। ফ্রান্স ও ব্রিটেন ইতিমধ্যে জানিয়েছে, যদি ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে না পৌঁছায় এবং ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি না দেয়, তবে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তবে বর্তমান ইসরায়েলি সরকারের দুই রাষ্ট্র সমাধানে কোনো প্রতিশ্রুতি দেওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচনা চলছে। ইসরায়েলের দাবি হল, হামাসকে প্রথমে অস্ত্র জমা দিতে হবে, তারপর যুদ্ধবিরতি কার্যকর হবে। অন্যদিকে অনেকেই মনে করছেন, হামাস হয়তো আইআর এর পথ অনুসরণ করতে পারে, অর্থাৎ সশস্ত্র আন্দোলন থেকে রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারে। তবে বাস্তবে এই শর্ত মেনে নেওয়া হামাসের জন্য সহজ নয়। ইসরায়েলি সরকার সম্প্রতি পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে, যা দুই রাষ্ট্র সমাধানের প্রতি তাদের অস্বীকৃতিকে আরও স্পষ্ট করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা করেছেন। জার্মানিও এই নিন্দায় যোগ দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এখনও কোনো কঠোর অবস্থান নেয়নি। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সক্রিয় করতে হলে আরব দেশগুলোকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সৌদি আরব যদি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব নেয়, তবে ট্রাম্পকে চাপ দেওয়া সম্ভব হতে পারে। না হলে গাজার যুদ্ধ দীর্ঘায়িত হবে, আর ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন আরও দূরে সরে যাবে। বিশ্ব কূটনীতিতে এক অদ্ভুত নাটকীয় মোড় নিয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যে ৫০% শুল্ক বসিয়ে দিলেন, আর এই সিদ্ধান্তেই কেঁপে উঠেছে দিল্লি। এমন চাপে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাধ্য হচ্ছেন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে রাশিয়া ও চীনের দিকে হাত বাড়াতে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে, নাকি ভয়াবহ সংকটে ঠেলে দিবে? বিশ্ব এখন তাকিয়ে আছে ভারতের দিকে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেছেন, যা ভারতের অর্থনীতির জন্য এক বড় ধাক্কা। এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাধ্য হচ্ছেন কূটনীতিতে নতুন পথ খুঁজতে। বিজেপি মনে করছে, এই নতুন পথ ভারতের ঘরোয়া রাজনীতিকে আরও শক্ত করবে, তবে ঝুঁকিও অনেক। ট্রাম্পের লক্ষ্য মূলত তার ভোটারদের খুশি রাখা এবং মেক আমেরিকা গ্রেট এগেইন
পরিকল্পনা বাস্তবায়ন করা। কিন্তু এই পদক্ষেপে ভারতের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। বিদ্রূপের বিষয় হল, যারা সবসময় ভারত আমেরিকা সম্পর্ক জোরদারের পক্ষে ছিলেন তারাই এখন ট্রাম্পের আচরণে হতাশ। অনেকেই এটাকে বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন। মোদি সরাসরি ঘোষণা করেছেন, ভারতের কৃষক, জেলে ও পশুপালকদের ক্ষতি করে এমন কোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর মোদির চীন সফরও প্রমাণ করছে যে ভারত বিকল্প জোট গড়তে চাইছে। ফলে ভারত রাশিয়া ও ভারত চীন সম্পর্ক এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। ভারতের অভ্যন্তরে এখন বড় চাপ তৈরি হয়েছে। ট্রাম্প ভারতের কৃষি ও দুগ্ধ খাত যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চাইছেন, যা দিল্লির পক্ষে মানা অসম্ভব। এ কারণে জয়শঙ্কর ও দোভাল নিয়মিত রাশিয়া ও চীনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের পুরনো সমর্থকেরা বলছেন, মোদি ও জয়শঙ্কর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এজেন্ডা বুঝতে ব্যর্থ হয়েছেন। সব মিলিয়ে মোদি সরকারের সামনে কঠিন বাস্তবতা তৈরি হয়েছে। এদিকে ট্রাম্পের শুল্ক সন্ত্রাস, অন্যদিকে বিকল্প জোটের প্রয়োজন। ভারতের অর্থনীতিকে পতনের হাত থেকে বাঁচাতে এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। প্রশ্ন হল, মোদি কি সফল হবেন নাকি ভারত আরও বড় সংকটে পড়বে? মিয়ানমারের ক্ষমতার খেলায় এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে চলছে গৃহযুদ্ধ। হাজারো মানুষ নিহত আর লাখো বাস্তুচ্যুত। এখন প্রশ্ন, ডিসেম্বরের বিতর্কিত নির্বাচন কি সত্যি গণতন্ত্র ফিরিয়ে আনবে, নাকি এটা কেবল জেনারেলদের নির্বাচন? সামরিক শাসক মিং অং লাই কি বেসামরিক পোশাক পরে রাষ্ট্রপ্রধান হবেন? আর সেনাপ্রধান হিসেবে উঠে আসবেন কে? সামরিক জান্তা ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বাইরে থেকে দেখতে নির্বাচন মনে হলেও সমালোচকেরা এটিকে বলছেন জেনারেলদের নির্বাচন। কারণ 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান করে নির্বাচিত সরকারকে সরানোর পর থেকেই সেনারা আসলো ক্ষমতায়। এবারও এই ভোট তাদের হারানোর বৈধতা ফেরানোর চেষ্টা মাত্র। মিয়ানমারের অনেক অঞ্চলে এখনও সশস্ত্র প্রতিরোধ চলছে। বিরোধীরা দাবি করছে তারা বড় এলাকা নিয়ন্ত্রণ করছে, যদিও বাস্তবে পুরো দেশ নয়। তাই দেশব্যাপী নির্বাচন হওয়ার সুযোগ নেই। নেপিদোর জেনারেলদের কাছে বিষয়টা কোনো গুরুত্বই পাচ্ছে না। কারণ 1962 সাল থেকে নানা নামে নানা রূপে সেনাশাসন চলছে। এবারও তার ব্যতিক্রম নয়। জান্তা ইতিমধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল ভেঙে নতুন সংস্থা স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশন গঠন করেছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সেনাপ্রধান হিসেবে রয়েছেন মিং অং লাই। তার ঘনিষ্ঠ সহযোগী নো সাও এখন প্রধানমন্ত্রী। সেনা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন তিনি। তবে ধারণা করা হচ্ছে নির্বাচনের পর লাইং সেনা পোশাক ছেড়ে রাষ্ট্রপ্রধান হবেন। লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বিরোধীদের কারাবন্দী করা, নির্যাতন ও প্রাণহানি ঘটানো, বিমান হামলায় সাধারণ মানুষ হত্যা, এসব অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত তিনি। বিশেষ করে রোহিঙ্গাদের দেশ ছাড়া করার ঘটনায় তার দায় সবচেয়ে বেশি। ফলে পোশাক বদল মানেই পরিবর্তন নয়। এখন বড় প্রশ্ন, সেনাপ্রধান কে হবেন? শক্তিশালী প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে উপসেনাপ্রধান সো উইনের নাম। তবে চিফ অফ জেনারেল স্টাফ কিয়াও সোয়াও লিও আলোচনায় আসছেন। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা না থাকলেও লাইয়ের প্রতি আনুগত্যই তাকে সেনাপ্রধান বানাতে পারে। সব মিলিয়ে পরিষ্কার, মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা ছাড়তে রাজি নয়, আর গণতন্ত্র কেবল এক মায়া। এশিয়ার আকাশে যেন আবার উঠে এসেছে কালো মেঘ। চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী পালনের প্রস্তুতিতে ব্যস্ত। আর জাপান সরাসরি অনুরোধ করছে দেশগুলো যেন এই অনুষ্ঠানে অংশ না নেয়। এরই মধ্যে চীনের সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জাপান বিরোধী প্রচারণা ভয়াবহ রূপ নিচ্ছে। এমনকি প্রয়াত জাপানি সম্রাটকে অপমানজনকভাবে উপস্থাপন করা ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে কি চীন জাপান সম্পর্ক আরও তলানিতে নামছে? আর এর প্রভাব পড়বে পুরো এশিয়ার শান্তি স্থিতিশীলতার উপর।
চীন জাপান সম্পর্ক আবারও নতুন এক উত্তেজনার মুখে পড়েছে, কারণ আগামী মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন। কিন্তু এই আয়োজনকে কেন্দ্র করে জাপান মনে করছে চীন এবার জাপান বিরোধী প্রচারণা আরও তীব্র করবে। তাই টোকিও ইতিমধ্যেই ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে অনুষ্ঠানে যোগ না দেওয়ার অনুরোধ জানাচ্ছে। ৩রা সেপ্টেম্বর তিয়েনআনমেন স্কোয়ারে হবে মহাসামরিক কুচকাওয়াজ। চীন এই যুদ্ধকে জাপানি আগ্রাসন প্রতিরোধের যুদ্ধ ও ফ্যাসিবাদী বিরোধী বৈশ্বিক যুদ্ধ বলে অভিহিত করে থাকে। বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু জাপানের মতে এতে অংশ নেওয়া মানে পরোক্ষভাবে চীনের জাপান বিরোধী অবস্থানকে সমর্থন করা। এরই মধ্যে কিউদো নিউজ জানিয়েছে টোকিও বিদেশি দূতাবাসগুলোকে বার্তা দিয়েছে যেন তারা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ভেবে দেখে, কারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলে জাপানের ভাবমূর্তি আরও নেতিবাচকভাবে উপস্থাপিত হবে। আর এই বিতর্ক সামনে আসতেই চীনা সংবাদ মাধ্যমগুলো ব্যাপক গুরুত্ব দিয়ে বিষয়টি প্রচার শুরু করেছে। গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, যদি জাপানের এই অবস্থান সত্য হয় তবে তা শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করবে না, বরং এশিয়া ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তিকে নস্যাৎ করবে। সম্পাদকীয়তে জাপানকে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে, না হলে সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই চরম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একটি ভিডিওতে সাবেক সম্রাট রিহিটোকে জেনারেল ম্যাকআর্থারের পোষা কুকুর হিসেবে দেখানো হয়েছে। ভিডিওতে লেখা, "আমি হচ্ছি বিরাট বড় জাপানি কুকুর"। এ ধরনের কন্টেন্ট জাপানে খুব ছড়িয়েছে। চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, এসব মোটেও মানানসই নয় এবং চীনের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে চীনে জাপান বিরোধী মনোভাব আরও তীব্র হতে পারে, আর সময়মতো কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে না পারলে এশিয়ার শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা ভয়াবহ চাপে পড়তে পারে। এখন দেখার বিষয় চীন ও জাপান সরকার কতটা দায়িত্বশীল ভূমিকা নেয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও নতুন মোড় নিয়েছে। ইউক্রেন স্বীকার করেছে রুশ সেনারা নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে প্রবেশ করেছে এবং সেখানে অবস্থান করার চেষ্টা করছে। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তা ভিক্টর ত্রেহুভভ বিবিসিকে জানান, এটাই প্রথমবার এত বড় আকারে এই অঞ্চলে হামলা চালানো হলো। রাশিয়া এর আগে থেকেই দাবি করে আসছিল তারা ওই এলাকায় প্রবেশ করেছে। এবার ইউক্রেনের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত হলো। জুনের শুরুতেই রুশ কর্মকর্তারা জানিয়েছিলেন নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে অভিযান শুরু হয়েছে, তবে ইউক্রেনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে রাশিয়া সীমান্ত অতিক্রম করলেও গভীরে ঢুকতে পারেনি। এদিকে মানচিত্র বিশ্লেষণকারী প্রকল্প ডিপটেস্ট জানিয়েছে রাশিয়া জাপোরিজকে ও নোভোহিপ্রোরিভাকা নামে দুটি গ্রাম দখল করেছে। যদিও ইউক্রেনের সেনারা দাবি করছে জাপোরিজকে এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং নোভোহিরোরিভকায় ভয়াবহ যুদ্ধ চলছে। নিপ্রোপেট্রোভস্ক একসময় ছিল ইউক্রেনের অন্যতম শিল্পকেন্দ্র। যুদ্ধের আগে এখানে বসবাস করত প্রায় ৩০ লাখ মানুষ। দনবাসের পর এটিকে দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল বলা হতো। যদিও রাশিয়া এখনও নিপ্রোপেট্রোভস্ককে নিজেদের ভূখণ্ড দাবি করেনি, তবুও বড় শহরগুলো ও রাজধানী নিপ্রোতে হামলা চালিয়েছে। রুশ বাহিনী ধীরে ধীরে এগুলেও তাদের হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও কোনো বড় অগ্রগতি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেও সমাধান মেলেনি। রাশিয়ার সর্বশেষ অগ্রগতি ইউক্রেনের মনোবলকে বড় আঘাত করতে পারে। কয়েকদিন আগে রুশ সেনাদের একটি ছোট দল দেপ্রোপিলিয়ার কাছে ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে ১০ কিলোমিটার এগোলেও এখনও তাদের গতি থমকে আছে বলে তথ্য পাওয়া গেছে। অস্ট্রেলিয়া সরকার ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেগিকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। সিডনি ও মেলবোর্নে দুটি ইহুদি বিদ্বেষী হামলার অভিযোগ এনে ক্যানবেরা কর্তৃপক্ষ রাষ্ট্রদূতকে ৭ দিনের মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার কোনো বিদেশি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, দেশের নিরাপত্তা সংস্থা এএসআইও নিশ্চিত করেছে এই হামলার পেছনে সরাসরি নির্দেশ দিয়েছিল ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। হামলাগুলো ঘটে গত বছরের 10 ডিসেম্বর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেনে এবং 6 ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে। গোয়েন্দা সংস্থার প্রধান মাইক বার্গেস বলেন, এসব কর্মকাণ্ড অস্ট্রেলিয়ার সামাজিক সংহতির উপর বড় আঘাত। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, এই ধরনের বিদেশি হস্তক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই ইরানের রাষ্ট্রদূতকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে। শুধু রাষ্ট্রদূতই নয়, ইরানি দূতাবাসের আরও 3 জন কর্মকর্তাকেও 7 দিনের মধ্যে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপে তীব্র কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হল দুই দেশের মধ্যে। দর্শক, আজকের আন্তর্জাতিক পরিক্রমা শেষ করছি এখানেই। ধন্যবাদ।